8 বছর ধরে আমাদের কোনো সন্তান হয়নি। তারপর একদিন আমার স্বামী আমার নিজের বোনের কোলের যমজ সন্তানকে নিজের সন্তান বলে সবার সামনে পরিচয় করিয়ে দিল। আমি চুপচাপ ডিভোর্সের কাগজে সই করে দিলাম। আমার স্বামী আরমান আমাদের অষ্টম বিবাহ বার্ষিকী উপলক্ষে বাড়িতে ছোট্ট একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। আত্মীয় স্বজন সবাই উপস্থিত ছিলেন। ঠিক সবার সামনে সে আমার ছোট বোন সাবিয়ার কোলে থাকা নবজাত যমজ সন্তানকে নিজের সন্তান বলে পরিচয় করিয়ে দিল। আমি তখনই একটাও কথা বলিনি। খাবার শেষ হওয়ার আগেই ডিভোর্সের কাগজে সই করে দিয়েছিলাম। আর সেটাই ছিল প্রথমবার যখন আরমান আমার নীরবতাকে দুর্বলতা ভেবেছিল। সাবিয়া আরমানের পাশেই বসেছিল, কোলে দুটি ঘুমন্ত শিশু, মুখে এমন এক হাসি যেন সে পৃথিবীর সবচেয়ে বড় জয়টা পেয়ে গেছে। আমার মা মাথায় নিচু করে বসেছিলেন, আর আরমানের মা শাহানা আন্টির মুখ দেখে মনে হচ্ছিল তিনি যেন মুহূর্তের মধ্যে সবকিছু বুঝে গেছেন। আরমান দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলল, 8 বছর ধরে আমি মেহেরুনের সঙ্গে সংসার করেছি, কিন্তু বাবা হতে পারিনি। আর সাবিয়া আমাকে 1 বছরে 2 সন্তানের বাবা বানিয়ে দিয়েছে। ঘর জুড়ে নীরবতা নেমে এলো। গত 8 বছরে কত অপমান যে সহ্য করেছি তার হিসাব নেই। প্রতিটি পারিবারিক অনুষ্ঠানে আমাকে শুনতে হয়েছে এখনো কোনো সুখবর নেই। সাবিয়া কখনো ওষুধ এনে দিয়েছে, কখনো নানা পরামর্শ দিয়েছে, অথচ তার পড়াশোনা, বাসা ভাড়া, ঋণ সবকিছু খরচ আমি বহন করেছি। আমার কোম্পানি অরবিটা হেলথ গ্রুপে চাকরিটাও আমি দিয়েছিলাম। আজ সেই বনি আমার স্বামীর পাশে বসে আমাকে অপমান করছে। হেসে সে বলল, সব মেয়ে মা হওয়ার জন্য জন্মায় না, কেউ কেউ শুধু অফিস সামলানোর জন্যই জন্মায়। আমি ছিলাম অরবিটা হেলথ গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা। কোম্পানির বেশিরভাগ মালিকানাই ছিল আমার পরিবারের। আরমান সেখানে শুধু চাকরি করত, কিন্তু সে নিজেকে মালিক ভাবতেই বেশি পছন্দ করত। হঠাৎ সে আমার সামনে একটি ফাইল রেখে বলল, এটা ডিভোর্সের কাগজ, বাড়িটার কিছু সম্পত্তি, আর আমার যা আছে সেটা আমি রাখবো। তুমি তোমার চাকরি নিয়ে থাকো। আমি কোনো তর্ক করলাম না, চুপচাপ শেষ পাতায় সই করে দিলাম। আরমান অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। সে ভেবেছিল আমি কাঁদবো, অনুরোধ করব, কিন্তু আমি শুধু বললাম হয়ে গেছে। আরমান হেসে সাবিয়াকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারা চলে যেতেই আমি টেবিলে পড়ে থাকা তাদের ব্যবহৃত পানির গ্লাসগুলো আলাদা করে রেখে দিলাম। ঠিক তখনই শাহানা আন্টি আমার হাত ধরে কাপা গলায় বললেন, মেহেরিন প্লিজ এটা করো না। আমি শান্তভাবে বললাম, 8 বছর আগে আপনি তো আমাকে ওকে রক্ষা করতে বলেছিলেন। আমি সেই কথাই রেখেছি। তার চোখে পানি চলে এলো। 1 বছর আগে ক্যান্সারের চিকিৎসার পর ডাক্তার নিশ্চিন্ত করেছিলেন আরমান কোনোদিনই নিজের জৈবিক সন্তানের বাবা হতে পারবে না। শাহানা আন্টি আমাকে অনুরোধ করেছিলেন যেন আমি এই সত্যটা আরমানকে কখনো না জানাই, তার আত্মসম্মান ভেঙে যাবে বলে। আমি সেই সত্যটা বুকের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। সবাই যখন আমাকে দোষ দিয়েছে আমি চুপ থেকেছি, কিন্তু আজ আছে এমন 2 শিশুকে নিজের সন্তান বলে পরিচয় দিল, যাদের জৈবিক বাবা হওয়ার তার পক্ষে অসম্ভব। ঠিক তখনই আমার ফোনে একটি বার্তা এলো, ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো নমুনা ল্যাবে পৌঁছে গেছে। পরীক্ষা শুরু হয়েছে। আমি জানালার বাইরে তাকিয়ে রইলাম। আরমান ভেবেছিল আমি ডিভোর্সের কাগজে সই করে সব হার মেনে নিয়েছি, কিন্তু সে জানতো না ওই সইটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় পতনের শুরু। রাত তখন প্রায় 11টা। বাড়িটা পুরো ফাঁকা। আরমান আর সাবিয়া চলে যাওয়ার পর থেকে শাহানা আন্টি একটা সোফায় বসেছিলেন, 2 হাতে মুখ ঢেকে। আমি তার সামনে গিয়ে বসলাম, একটা গ্লাসে পানি এগিয়ে দিলাম। আন্টি, আপনি ভালো আছেন তো? তিনি মুখ তুললেন, চোখ লাল, কিন্তু কণ্ঠে অদ্ভুত এক দৃঢ়তা। মেহেরিন, আমি আজ
8 বছর ধরে একটা মিথ্যার বোঝা বয়ে বেড়াচ্ছি। আর কত? আমি কিছু বললাম না, শুধু শুনলাম। আরমানে ক্যান্সার ধরা পড়ার পর যখন কেমো শুরু হলো, ডাক্তার সরাসরি বলেছিলেন ওর সন্তান হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যর কোঠায়। আমি ওকে বলিনি, ভয় পেয়েছিলাম ও ভেঙে পড়বে। তোমাকেও বলতে বারণ করেছিলাম, কারণ ভেবেছিলাম তুমি হয়তো ছেড়ে চলে যাবে। আমার বুকের ভেতর কিছু একটা মোচড় দিয়ে উঠলো। আন্টি, আমি কখনো সেই কারণেই ওকে ছাড়তাম না, কিন্তু আপনি জানতেন এই 8 বছর প্রতিটা অনুষ্ঠানে, প্রতিটা আত্মীয়র সামনে আমাকে দোষ শুনতে হয়েছে। আমি বন্দা, আমি অপয়া, আমার জন্যই নাকি সংসারে সুখ নেই। শাহানা আন্টি কাঁদতে শুরু করলেন। আমি জানতাম প্রতিবার আমার মরে যেতে ইচ্ছা করত, কিন্তু ছেলের সম্মান আমি ভুল করেছি মেহেরিন, অনেক বড় ভুল। আমি তার হাত ধরলাম, এখন যা করার সেটাই করব। আপনি শুধু আমার পাশে থাকুন, আর কিছু চাই না। পরের দিন সকালে অফিসে গেলাম যথারীতি। অরবিটা হেলথ গ্রুপে সিএফ হিসেবে আমার কাজ ছিল ঠিক আগের মতোই, মিটিং রিপোর্ট, বাজেট রিভিউ। কিন্তু আজ সবার চোখে অন্যরকম একটা কৌতূহল। খবর ছড়িয়ে গিয়েছিল ইতিমধ্যে। আমার সহকারী তানভীর দরজা নক করে ভেতরে এলো। ম্যাডাম, আরমান স্যার আজ সকালে বোর্ড চেয়ারম্যানের সাথে দেখা করতে চেয়েছিলেন। ওনাকে বলা হয়েছে আপনার অনুমতি ছাড়া কোনো মিটিং সম্ভব না। আমি মাথা নাড়লাম। ঠিক আছে, ওকে বলে দাও, প্রয়োজনে আমি নিজেই যোগাযোগ করব। তানভীর কিছুক্ষণ স্তব্ধ করে বলল, আর একটা কথা ছিল, সাবিহা ম্যাডাম আজ সকালে HR ফোন করেছিলেন। উনি জানতে চেয়েছেন ওনার পদোন্নতির ফাইল কত দূর। আমি হেসে ফেললাম, তবে সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। পদোন্নতি? ওকে বলে দাও আজ থেকে ওর ফাইল আমি নিজে হাতে দেখব। বিকেলের দিকে ল্যাব থেকে ফোন এলো, DNA রিপোর্ট রেডি। আমি সরাসরি ল্যাবে গেলাম, রিপোর্ট হাতে নিলাম নিজে। খাম খোলার আগে কয়েক সেকেন্ড থমকে দাঁড়ালাম, জানতাম উত্তরটা কি হবে। তবু হাতটা একটু কাঁপছিল। রিপোর্ট স্পষ্ট লেখা ছিল, সন্তান দুটির জৈবিক পিতা আরমান নয়। আমি খামটা ব্যাগে ভরে গাড়িতে বসলাম। কাঁদলাম না, শুধু মনে মনে ভাবলাম এই 8 বছরে যত অপমান সহ্য করেছি তার প্রতিটার হিসাব এখন একে একে মেলাতে হবে। সে রাতে আরমান ফোন করলো, প্রথমবার ডিভোর্সের কাগজে সই করার পর থেকে। মেহেরিন, কোম্পানির কিছু কাগজপত্র লাগবে, সম্পত্তির ভাগ নিয়ে আইনজীবীর সাথে কথা বলতে হবে। আমি শান্ত গলায় বললাম, কোনো সম্পত্তি? তুমি তো নিজেই বলেছিলে বাড়ি আর তোমার যা আছে তুমি রাখবে, আমি শুধু চাকরি নিয়ে থাকবো। মনে নেই? হ্যাঁ, কিন্তু কোম্পানির শেয়ারে একটা অংশ। আরমান, আমি তাকে থামিয়ে দিলাম, তুমি অরবিটায় কখনো শেয়ার হোল্ডার ছিলে না, তুমি ছিলে একজন কর্মচারী। আমার স্বামী পরিচয়ে যে সুযোগ সুবিধা পেয়েছিল, সেই পরিচয় আজ শেষ। কাল থেকে তোমার পদ নিয়ে বোর্ড আলাদাভাবে সিদ্ধান্ত নেবে। ফোনের ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর তার গলায় রাগ ফুটে উঠল। তুমি আমার ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা করছো। না, আমি বললাম, আমি শুধু হিসাব বন্ধ করছি, যেটা 8 বছর ধরে একতরফা চলছিল। আমি ফোন কেটে দিলাম, হাত কাঁপছিল না আমার। পরের সপ্তাহে বোর্ড মিটিংয়ে ডাকা হলো। আমার বাবা, যিনি অরবিটার প্রতিষ্ঠাতা এবং এখনো বোর্ডের সম্মানিত সদস্য, নিজে এসে বসলেন। মিটিংয়ে বহুদিন পর তাকে এত গম্ভীর দেখলাম। মেহেরিন, তিনি বললেন, তুই যা সিদ্ধান্ত নিবি আমরা তোর পাশে আছি, কিন্তু একটা কথা জেনে রাখ, সাবিয়া আজ থেকে এই কোম্পানির কোনো পদে থাকবে না। ওর সাথে আমার
আমাদের পারিবারিক সম্পর্ক আজ থেকে শেষ। আমার মা পাশে বসে চুপচাপ কাঁদছিলেন। এতদিন যে বোনকে তিনি আগলে রেখেছিলেন, আজ তার আসল রূপ দেখে তিনিও ভেঙে পড়েছেন। আমি টেবিলের ওপর ডিএনএ রিপোর্টের কপি রাখলাম। এটা শুধু পারিবারিক ব্যাপার না, এটা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ব্যাপার না, এটা প্রতারণা, বিশ্বাসভঙ্গ আর কোম্পানির সম্পদ ব্যক্তিগত স্বার্থের ব্যবহারের চেষ্টা। আমি চাই এই বিষয়টা আইনিভাবে মোকাবেলা করা হোক। বোর্ডরুমে নীরবতা নেমে এলো, কিন্তু গল্প এখানে শেষ হয়নি। সেদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে আমার ফোনে একটা অচেনা নম্বর থেকে কল এলো। ধরতেই ওপাশ থেকে বেশ হলো এক অপরিচিত নারী কণ্ঠ। আপনি মেহরিন ম্যাডাম বলছেন? আমি সাবিহা ম্যাডামের কাজের মেয়ে। ম্যাডাম, একটা কথা না বলতে থাকতে পারলাম না। বাচ্চা দুটো আসল বাবা কে সেটা যদি জানতেন। আমার হাত থেমে গেল স্টিয়ারিং হুইলের ওপর। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তীবার দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।